দ্বিতীয় টেস্ট সামনে রেখে কানপুরে অনুশীলনে বাংলাদেশ দল। ইনজুরি নিয়েই সাকিবের ব্যাটিং প্র্যাকটিস। ম্যাচের প্রথম 2 দিন বৃষ্টির পূর্বাভাস। কানপুরে টেস্ট নিয়ে শঙ্কা, ম্যাচ বাতিলের দাবিতে হিন্দু মহাসভার বিক্ষোভ। নিরাপত্তা জোরদার, গোয়ালিয়রে টি-20 ভেন্যুতে হরতালের ডাক। এবং বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আরও কাছে হামজা চৌধুরী। লাল সবুজের হয়ে খেলতে অনুমোদন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। ফিফার অনুমতি চাইবে বাফুফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই বাংলাদেশের ভারত সফর প্রসঙ্গ। কানপুরে দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় সকাল 10টায় ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের প্র্যাকটিস সেশন। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। গতকাল বিকেলে চার্টার্ড বিমানে চেন্নাই থেকে কানপুরে পৌঁছায় 2 দল। দিনের বাকিটা সময় বিশ্রামেই কাটান ক্রিকেটাররা। আজ সকালে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যুতে যায় টাইগার্স। ম্যাচ ঘিরে কট্টরপন্থী হিন্দু মহাসভার হুমকি থাকায় নিরাপত্তা নিয়েও ছিল কড়াকড়ি। তবে এর মাঝেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। ইনজুরি সংখ্যা থাকলেও মাঠে দলের সঙ্গেই ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় নেটে করেছেন ব্যাটিং অনুশীলন। প্রথম ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ায় এরই মধ্যে দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গেল ম্যাচে সুযোগ না পাওয়া তাইজুল ইসলামও নেটে বোলিং করেছেন লম্বা সময় ধরে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের দাবিতে কানপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামক একটা রাজনৈতিক সংগঠন। যার জেরে সংগঠনটির 20 সদস্যের নাম উল্লেখ করে এফআইআর দায়ের করেছে স্থানীয় পুলিশ। 2 দল ও পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কানপুর থেকে মাহবুব রিমনের প্রতিবেদন। দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন কানপুরে। যে ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর আভিজাত্যের বনেদি ক্রিকেটে ফিরছে উত্তরপ্রদেশের এই শহরটি। তবে সেই ম্যাচ নয়, ভিন্ন এক কারণে আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের জেরে গোটা সিরিজই বাতিলের দাবি জানিয়েছিল হিন্দু মহাসভা নামে একটি কট্টরপন্থী হিন্দু সংগঠন। তবে সেই দাবি পূরণ না হয় এবার তারা ভিন্ন পথে হেঁটেছে। প্রায় দীর্ঘ সময় ধরে কানপুরের এই অঞ্চলটি বিজিবির অধীনে। ম্যাচটির 3 দিন আগে অর্থাৎ সোমবার বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের জন্য বিক্ষোভ করেছে হিন্দু মহাসভার সদস্যরা। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় তারা আগুনও জ্বালিয়েছে। তাই তো বাংলাদেশ দলের টিম হোটেল এবং গোটা স্টেডিয়াম পাড়া ঢেকে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। সব মিলিয়ে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট নিয়ে যে অনিশ্চয়তা আর জটিলতা তা হয়তো কাটবে না আগামী 27 সেপ্টেম্বর ম্যাচ মাঠে গড়ানোর আগে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সংখ্যায় 3টা বিষয়কে সামনে রেখে শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের কানপুর টেস্ট। বলছিলাম স্বস্তির কথা, প্রথমে একটু স্বস্তির কথাটা একটু জানিয়ে রাখতে চাই। সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডার, টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন এবং তিনি নিশ্চিত করেছেন দ্বিতীয় টেস্টের জন্য ফুল ফিট সাকিব আল হাসান, অর্থাৎ ফিজিওর কাছ থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন। এবার যদি একটু অস্বস্তির কথা বলি, আমাকে দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে একেবারে ঘেমে ভিজে জবুথবু। তবে
তেমন কিন্তু হয়তো থাকবে না শুক্রবার থেকে। অর্থাৎ উত্তরপ্রদেশের যদি আবহাওয়ার পূর্বাভাস বলি, শুক্রবার থেকে টানা 3 দিন খুবই বর্ষণের একটা ইঙ্গিত রয়েছে, বজ্রসহ বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে। আর তাই যদি হয় তবে কানপুর টেস্টে কিন্তু সব ছাপিয়ে আলোচনায় হতে পারে বৃষ্টি। শুধুমাত্র শুক্রবার তাই নয়, আজ সন্ধ্যা থেকে কিন্তু আসলে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে বৃষ্টিটা চলবে কিন্তু 5 দিন। এবার সংখ্যার কথা একটু বলে রাখতে চাই, বাংলাদেশ ভারত ম্যাচ শুরু থেকেই কিন্তু হিন্দু মহাসভা, বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের উপর হামলার জেরে তারা এই সিরিজটি বাতিল করতে বলেছিল। শেষ পর্যন্ত বিসিসিআই তাতে রাজি না হয়। তারা অন্তত দুটো ভেন্যুতে, অর্থাৎ কানপুর এবং তৃতীয় যে ম্যাচ অর্থাৎ প্রথম টি20-র যে ভেন্যু গোয়ালিয়রে তো আসলে বন্দি রেখেছে। তবে কানপুরের যদি কথা বলি, সোমবার কানপুরে কিন্তু স্টেডিয়াম পাড়ায় তারা বিক্ষোভ করেছে, তারা আগুন জ্বালিয়েছে। আজকের যদি একটু নিরাপত্তার কথা বলি, 3 স্তরের নিরাপত্তার যে তল্লাশি, সেই তল্লাশি পেরিয়ে কিন্তু আমাদেরকে স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে এবং স্টেডিয়ামের চারপাশে কিন্তু আমরা দেখেছি যে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যার বাইরে কিন্তু নয়, যারা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীরা এসেছেন এখানে কভার করতে, সেই গণমাধ্যম কর্মীরাও কিন্তু তার বাইরে নয়। এছাড়াও নিরাপত্তার সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশের দলের যে টিম হোটেল, সেই টিম হোটেল এবং টিম হোটেল থেকে বাংলাদেশ দল যখন আজকে স্টেডিয়ামে যখন আসছিল তখন আমরা দেখি যে পুরো রাস্তাঘাট একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশ দলকে দেওয়া হয়েছে। এবার একটু টাইগারদের অনুশীলনের কথা বলতে চাই। জানেন যে গেল কয়েকটা বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অমন দারুণ একটা টেস্ট সিরিজ জয়ের পরে ভারতের বিপক্ষে যে প্রথম টেস্ট হয়েছিল চেন্নাইয়ে টাইগার টপ থেকে মিডল অর্ডার কেউ ভালো করতে পারেনি। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 10 ইনিংস পরে একটা 50-র দেখা পেয়েছেন। তবে টাইগারদের সংখ্যার নাম কিন্তু টপ অর্ডার। চান্ডিকা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে সেই টপ অর্ডার নিয়ে কথা বলেছেন। হয়তোবা সেখানে একটা পরিবর্তন দেখা যেতে পারে, অর্থাৎ মাহমুদুল হাসান জয়কে আমরা দেখতে পারি। হয়তোবা সাদমান আজকে সেই ম্যাচে ড্রপ হতে পারে। উইকেটের যদি একটু কথা বলে শেষ করতে চাই, কানপুরের যেই ব্যাটিং স্বর্গ, সেই ব্যাটিং স্বর্গ না, এই ম্যাচে হয়তোবা কালো উইকেট দেখা যেতে পারে। তো দুটো উইকেট প্রস্তুত রাখা হয়েছে, কোন উইকেটে খেলা হবে সেটা হয়তো জানা যাবে আগামীকাল। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে কানপুর থেকে সেই ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। নারী টি20 বিশ্বকাপে বাংলাদেশের পেস অ্যাটাকে বড় ভূমিকা রাখতে চান অভিজ্ঞ পেসার জাহানার আলম। আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। রুমানা সালমাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফর্ম করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন জাহানারা। এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারকে এখনও রোমাঞ্চিত করে দেশের নারী ক্রিকেটের সেরা অর্জন। দলের জুনিয়রদের কাছেও বড় অনুপ্রেরণার নাম জাহানারা। অবসরের পর ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে নারী ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান এই ক্রিকেটার। নারী টি20 বিশ্বকাপ সামনে রেখে আমাদের সঙ্গে আছেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম। আজ আমরা শুনব বিশ্বকাপ সামনে রেখে তার লক্ষ্য এবং স্বপ্নের কথা। জাহানারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জাহানারা, আপনার ঝুলিতে যেটা আছে সেটা অনেকের নেই এই দলে। আপনি আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, যেটা এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন। তো বিশ্বকাপের আগে সে অনুভূতিটা কি আপনাকে অনুপ্রেরণা যোগায় কিনা? ডেফিনেটলি, ওটা তো আমাদের জন্য সবথেকে বড় অর্জন, আর এটা আমাদের সব সময় মোটিভেশন দেয়। ইনফ্যাক্ট আমার জন্য বিশেষ করে সব কিছুতেই আমি আসলে মোটিভেশন পাই। এমনকি কোনো ফ্যান্স যদি একটা পজিটিভ কমেন্ট করে, সেখান থেকেও মোটিভেশন পাই। সো ইটস অল অ্যাবাউট লাইক আমি কিভাবে এটা নিচ্ছি এবং আমরা কিভাবে চিন্তা করে সামনে এগিয়ে যাচ্ছি। সো আমার আসলে মোটিভেশন আমি সব কিছু থেকেই পাই। বিশ্বকাপে আপনার কাছে, অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছে, আপনি কি মনে করছেন যে আমাদের পেস অ্যাটাকের ভূমিকাটা কেমন হবে এবং কতটুকুন কন্ট্রিবিউট করতে পারবেন দলের জন্য? আমাদের বাংলাদেশের উইকেটগুলি কিন্তু আপনি দেখবেন যে এটাও স্পিন সহায়ক উইকেট, এবং আমরা বহির্বিশ্বে যে কান্ট্রিতেই যাই না কেন সেখানে আসলে স্পিন সহায়ক উইকেট পাই। খুব কম উইকেট পেয়েছি যেটা পেস সহায়ক। সো এদিক থেকে আমার বিশ্বাস যে পেস ইউনিটে আমরা যেহেতু আমি, মারুফা, দিশা এবং ঋতুমণি 4 জন পেসার আছি, আমরা চাইবো এবং আমরা বিশ্বাস রাখি যে স্পিনের পাশাপাশি পেস ইউনিট থেকে একটা ভালো পারফরমেন্স কন্ট্রিবিউট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। প্রিমিয়ার লিগে দাপুটে পারফর্ম করে কামব্যাক করা, সেটা কি জাতীয় দলে ইম্প্যাক্ট ফেলবে কিনা?
না ডেফিনেটলি আসলে দেখেন পারফরমেন্স এমন একটা বিষয় যেটা আপনাকে স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে নেয়। সো এটা ডেফিনেটলি আমাকে অনেক হেল্প করবে, যেটা আমার মোটিভেশন, আমার কনফিডেন্স লেভেল অনেক হাই করে দিয়েছে। আমাদের দেশের নারীদের ক্ষেত্রে দেখা যায় যে একটা পর্যায়ে চলে যাওয়ার পরে তাদের শেষটা খুব সুখকর হয় না। তাদের শেষটা আসলে কেমন হওয়া উচিত, কারণ ফিনান্সিয়ালি বলেন, অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে বলেন যে তারা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে থাকে। তো তাদের শেষটা আসলে কেমন হওয়া উচিত? যেহেতু আমরা ফিমেল এবং ফিমেল ক্রিকেটার, সো এদিক থেকে আমাদের আফটার ক্রিকেট ক্যারিয়ার কি করা হবে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকে অনেক ক্ষেত্রে। তবে রিসেন্ট পাস্টে আমরা দেখেছি বোর্ড থেকে আমাদের সিলেক্টর সাহেব এবং আমাদের হেড অফ ওমেন্স উইং ওনারা বলেছেন যে তারা আহ্বান জানিয়েছেন যারা রিটায়ার্ড করবে, যারা লম্বা সময় বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়েছে, তো তাদের জন্য সিলেক্টরের পোস্ট থেকে শুরু করে কোচিং পোস্ট এবং বিভিন্ন পোস্ট তাদের জন্য ওপেন রয়েছে। সো ইট ইজ রিয়েলি হিউজ ফর আস যে আমাদের ভবিষ্যৎ আর অনিশ্চয়তার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। ওয়েল আমার মনে হয় যে আই এম ভেরি পুয়ার অ্যাবাউট আম্পায়ারিং, আমার একটু ইন্টারেস্ট কম। সো ইন ফিউচারে দেখা যাবে আফটার ক্রিকেট কি করা যায়। পারভিন আক্তার, সময় সংবাদ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আরও এক ধাপ এগোলো হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়া। লাল সবুজের হয়ে খেলার অনুমতি চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে চিঠি দেয়া হলে ইতিবাচক সাড়া মিলেছে এফএ থেকে। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনাপত্তিপত্র দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য ইতিমধ্যে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে চিঠি দিয়েছে বাফুফে। আগামী 1 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আর কয়েকটা ধাপ, এরপরে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা ফুরাবে ব্রিটিশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর। অনেকদিন ধরে চলা গুঞ্জনের অবসান হয় হামজার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর। এরপর বেশ কিছু ধাপ অতিক্রম করে এবার বাংলাদেশের হয়ে খেলার খুব কাছাকাছি লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। ইংল্যান্ড বয়সভিত্তিক দলের হয়ে খেলায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামায় অপরিহার্য বিষয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি। হামজার পাসপোর্টের কাজ শেষ হওয়ার পরেই এফ এর কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মিলেছে সবুজ সংকেত। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনাপত্তিপত্র দিয়েছে এফ এ। যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে, তো একটু তার প্রক্রিয়াটা আলাদা। আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী। ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে। ইংলিশ ফুটবল থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই ফিফা বরাবর আবেদন করেছে বাফুফে। আর মাত্র একটা ধাপ অতিক্রম করলে ইংল্যান্ডের হামজা হয়ে যাবেন লাল সবুজের। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি পেলে আর কোনো বাধা থাকবে না লাল সবুজ জার্সিতে তার মাঠে নামতে। আগামী 1 মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রত্যাশা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। নর্মালি 1 মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি। আর যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে, তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব। আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে। যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে অবশ্যই খেলতে পারবে। ধারণা করা হচ্ছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফাঁস হয়েছে বছরের ব্যালন ডিওর জয়ীর নাম। বেলিংহ্যাম, এমবাপে কিংবা লাউতারো মার্টিনেজ নয়। স্প্যানিশ গণমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এরই মধ্যে ভিনিকে যে বিষয়টি জানিয়েও দিয়েছে ফ্রান্স ফুটবল। কোটি টাকার প্রশ্ন, কার হাতে উঠবে ব্যালন ডিওর? ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বলা হয় ব্যালন ডিওরকে, যৌথভাবে যা দিয়ে থাকে ইউএফা ও ফ্রান্স ফুটবল। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 30 জনের প্রাথমিক তালিকা।
যেখানে সর্বোচ্চ 7 ফুটবলার আছে রিয়াল মাদ্রিদের। 2023-24 মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন জুড বেলিংহ্যাম, ভিনি জুনিয়র ও ম্যান সিটি মিডফিল্ডার রদ্রি। ইন্টার মিলানের আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের নামও বলেছেন অনেকে। তবে স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে ব্যালন ডিওর জয়ীর নাম। বেলিংহ্যাম লাউতারো রদ্রিদের পেছনে ফেলে যে পুরস্কার উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে। 24 বছর বয়সী ভিনিসিয়াস 2018 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে এই ব্রাজিলিয়ানের। লস ব্লাঙ্কোস জার্সিতে 39 ম্যাচে করেন 24 গোল। চ্যাম্পিয়ন্স লিগে দলকে শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউসিএলে দ্বিতীয় সর্বোচ্চ 6 গোল করার পাশাপাশি ছিল 5টা অ্যাসিস্ট। এই ব্রাজিলিয়ান তারকা এরই মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গুঞ্জন সত্যি হলে সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার উঠতে যাচ্ছে ভিনির হাতে। ইন্টার মিলানের হয়ে লিগ ও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ে অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি সতীর্থ লাউতারো মার্টিনেজ এবারের ব্যালন ডিওরের অন্যতম দাবিদার। কিন্তু পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গেল বছরের 1 আগস্ট থেকে এবছরের 31 জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনা করা হবে, যার ফলে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফর্ম করেও এবার ব্যালন ডিওর জিততে পারছেন না এই আর্জেন্টাইন। গণমাধ্যমে ফাঁস হওয়া খবর যদি সত্যি হয় তবে 16 বছর পর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠবে ব্যালন ডিওর। সবশেষ 2007 সালে কিংবদন্তি কাকা জিতেছিলেন বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার। ভিনির প্রথম ব্যালন জয়ের উপলক্ষটা স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিচ্ছে তার স্পন্সর প্রতিষ্ঠান নাইকি। প্যারিসের বিখ্যাত শ্যাটেলে থিয়েটারে 28 অক্টোবর দেয়া হবে ব্যালন ডিওর। এর দুদিন পর মাদ্রিদের গ্র্যান্ড ভিয়ায় নাইকি তাদের ফ্ল্যাগশিপ স্টোর পুনরায় চালু করতে যাচ্ছে, যেখানে ভিনিকে উৎসর্গ করে আলাদা স্থান ও সোনালী রঙের বুট থাকবে প্রধান আকর্ষণ হিসেবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নতুন স্টেডিয়াম বানানোর কাজে হাত দিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। সম্ভাব্যতা যাচাই শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লাবের অর্থনৈতিক সমীক্ষা বলছে নতুন স্টেডিয়াম সহ আশপাশের এলাকায় সংস্কার কাজ হলে এই প্রকল্প থেকে ব্রিটিশ অর্থনীতিতে যোগ হবে বাৎসরিক 730 কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,16,500 কোটি টাকারও বেশি। তবে নতুন স্টেডিয়াম না বানিয়ে ওল্ড ট্রাফোর্ডকে সংস্কার করার পক্ষেও আছে মত বড় একটা অংশের। ইংলিশ ফুটবল লিগ নামটার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত একটা ক্লাবের নাম। হালের সমর্থকরা অনেকের মনে হতে পারে সিটি, কারো কাছে চেলসি কিংবা লিভারপুল, কিন্তু ফুটবল দুনিয়ায় ইংলিশ ক্লাব বলতেই যে নামটা জলজল করে ওঠে সবার মানসপটে সেটা ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই ক্লাবটার কথা মাথায় আসতেই সঙ্গে জেগে ওঠে আরও একটা নাম, ওল্ড ট্রাফোর্ড, দ্য থিয়েটার অফ ড্রিম। ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড, বিশ্বের সবচেয়ে আলোচিত এক ফুটবল অ্যারেনা, যা শুধু একটা স্টেডিয়াম নয়, গোটা ইংলিশ ফুটবল ইতিহাসের অংশ। ইপিএল এর 20 বারের চ্যাম্পিয়নদের সমর্থক আছে পুরো দুনিয়া জুড়ে, আর তাদের সবার কাছেই এক আবেগের নাম এই ওল্ড ট্রাফোর্ড। কিন্তু এবার এই স্টেডিয়ামটাকে নিয়ে নতুন করে ভাবছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ইংলিশ গণমাধ্যমে খবর, এই স্টেডিয়াম ভেঙে নতুন করে একটা ভেন্যু তৈরির কথা ভাবছে ম্যানচেস্টারের মালিক পক্ষ। ইতোমধ্যে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইও করে ফেলেছেন তারা, পাশাপাশি শেষ করে এনেছেন অর্থনৈতিক সমীক্ষা। সে হিসেব বলছে যদি নতুন করে স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এর আশপাশের এলাকায় উন্নয়ন কাজ করা যায়, তাহলে নতুন করে জীবিকা তৈরি হবে এই অঞ্চলে, আর তার ফলে ব্রিটিশ অর্থনীতিতে বাৎসরিক 730 কোটি পাউন্ডের অবদান রাখতে পারবে এই প্রকল্প। বাংলাদেশি টাকার হিসেবে যে অর্থের পরিমাণ 1,16,500 কোটি টাকা বা তারও বেশি। আর যদি কোনো কারণে সম্ভাব্যতা যাচাই শেষে নতুন করে তৈরি না করে শুধুমাত্র সংস্কার করা হয় স্টেডিয়ামটির, সেক্ষেত্রে খরচ হবে 200 কোটি পাউন্ড। বর্তমানে ওল্ড ট্রাফোর্ডে দর্শক ধারণ ক্ষমতা 74,000, কিন্তু বর্তমান মালিক পক্ষের চাহিদা অন্তত 1 লক্ষ মানুষ একসঙ্গে যেন খেলা দেখতে পারে এই স্টেডিয়ামটিতে। ক্লাবের বিষয়টি নিয়ে এখনো চলছে নানামুখী আলোচনা। সরকারি সাহায্য পেতে তদবির চালিয়ে যাচ্ছেন ক্লাব মালিক জিম র্যাডক্লিফ। নর্থ ওয়েম্বলি হিসেবে তারা পরিচয় করিয়ে দিতে চান সংস্কার করা ওল্ড ট্রাফোর্ডকে, আর এজন্য সমর্থকদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। প্রকল্পের বিষয়ে তাদের মতামত পেতে কাজ করছেন ক্লাবটির সাবেক অধিনায়ক এবং এই প্রকল্পের একজন গুরুত্বপূর্ণ সদস্য গ্যারি নেভিল। যদিও বিষয়টি নিয়ে একটু দ্বিধান্বিত ম্যানচেস্টার শহরের মেয়র বার্নহাম। এই সংস্কার প্রকল্পে নাগরিকদের করের টাকা খরচের বিষয়ে তার সিদ্ধান্ত নেতিবাচক।
তবে বেসরকারি অর্থায়ন থেকে প্রকল্প এগিয়ে নেওয়া হলে পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, এই প্রকল্পে শুধু স্টেডিয়াম নয়, সংস্কার করা হবে আশপাশের অ্যাপার্টমেন্ট, শপিং মল এবং পরিবহন স্টেশনগুলোতে। অক্সফোর্ড ইকোনমিক্স বলছে, এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে নতুন করে তৈরি হবে 92,000 চাকরি, পাওয়া যাবে 17,000 নতুন ঘরবাড়ি, যা আকর্ষণ করবে বাড়তি 18 লাখ পর্যটককে। তবে মেয়রের কাছ থেকে আর্থিক অনুদান না পেলেও কাজ যে বন্ধ হবে না তা হলফ করেই বলা যায়। কারণ গত সপ্তাহেই যে বিশ্বখ্যাত আর্কিটেকচার ফার্ম ফস্টার প্যাটার্নসকে নকশা করার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন জিম রেডক্লিফ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।